নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এক ধাপ এগোলো বিচার। স্কুল সার্ভিস কমিশন 9, 10, 11, 12 25,753 জনের চলে যাওয়া চাকরি, সেই নিয়ে বিকাশ ভবনের উল্টো দিকে দীর্ঘদিন ধরে আন্দোলন, আজও সেই আন্দোলন অব্যাহত। ঠিক তারই মধ্যে সুপ্রিম কোর্টকে দেখিয়ে এই রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, নবান্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, বিকাশ ভবন, স্কুল শিক্ষা দপ্তর, ব্রাত্য বসু সবাই মিলে নতুন করে নিয়োগ পদ্ধতি চালু করতে গিয়ে আরও একটা বৃহত্তর জালিয়াতির জায়গা তৈরি করেছেন। এটা স্পষ্ট, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সেটা নিয়ে শুনানি হয়েছে। জাস্টিস সৌগত ভট্টাচার্য সেই শুনানিতে তার সবার বক্তব্য শুনে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট রায় দিয়েছেন। রায়টা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় কোনোভাবে অযোগ্য, স্পেসিফিক্যালি টেন্টেড, যারা একদম চিহ্নিত দাগী, তাদের কিছুতেই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন রায় দিলেন। আমি এটা নিয়ে আজকের এই প্রতিবেদনে আইনজীবীদের কথা আপনাদের শোনাবো, কিন্তু সবটা কি পূরণ হলো? না, আরও অনেকটা পথ চলতে হবে, অনেকটা পথ বাকি। আমি সেটা নিয়ে খুব সংক্ষেপে কিছু সিনপসিস রিপোর্ট আপনাদের কাছে দেবো। তার আগে বলি, জাস্টিস সৌগত ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন চিহ্নিত টেন্টেড তাদের এই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়ে একটা স্টে চেয়েছিল যে আমাদের এটা নিয়ে অসুবিধা হবে, আপনি মহামান্য বিচারপতি স্টে দিন। সেই স্টেটাও রিজেক্ট করে দিয়েছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু এতেই কি শেষ? ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য সরকার অপরাধীদের বাঁচানোর জন্য, যারা তৃণমূল নেতাদের 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ দিয়ে চাকরি পেয়েছেন, স্কুল শিক্ষকতার চাকরি। তাদের প্রতি তো দলের একটা বা সরকারের একটা দায় আছে, এবং এদের বাঁচাতে গিয়েই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির আদালতে যদি এদের না বাঁচানোর চেষ্টা করতেন তাহলেই কিন্তু যোগ্যদের আজকে এই পথে বসতে হতো না, এটা স্পষ্ট। কিন্তু সেদিন থেকে চেষ্টা হয়েছে এদের বাঁচানো, যার জন্য সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি, এবং দীর্ঘ শুনানির পর জাস্টিস সঞ্জীব খান্না রায় দিয়ে দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন না, কোনোভাবে এদের চাকরি রাখা যাবে না। 25,753 জনের যে প্যানেল বাতিল করেছেন জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ, সেই রায় ধার্য থাকবে। স্বাভাবিকভাবে তারপর একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন 23 এপ্রিল রায় বেরিয়েছিল, 17 এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে আবার একটা চেষ্টা করেছেন কারিগরি করতে। তারপরেও রাজ্য সরকার চেষ্টা করেছে কখনো যাদের এর র্যাঙ্ক জাম্প হয়েছে তাদের দিয়ে চাকরি, তাদের দিয়ে এতে একটা মামলা করাতে, আরও একটি গোষ্ঠীকে দিয়ে মামলা করিয়ে একটার পর একটা মামলা প্রত্যেকটাতে হেরেছে, রিজেক্টেড হয়েছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়টা তাদের মেনে নিতে হবে, এটা বুঝতে পেরে তখন থেকেই ছকটা কষেছিলেন এইবার জালিয়াতদের কীভাবে বাঁচাবো। কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা স্কুলে যেতে পারবেন, আর যারা স্পেসিফিক্যালি টেন্টেড চিহ্নিত যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা স্কুলে যেতে পারবেন না, এবং তারাও পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেওয়ার পরও কী করে নতুন পরীক্ষায় তাদেরও বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, এই প্রশ্নটা আমার মনে বারবার দেখা দিয়েছিল। আরও একাধিক প্রশ্ন দেখা দিয়েছিল, সেগুলো নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সামারাইজ করবো, এরপরে কোন দিকে ব্যাপারটা যেতে পারে। শেষ পর্যন্ত সেটা নিয়েই মামলা, এবং সেটা নিয়েই সেই মামলাতে দুপক্ষের সওয়াল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, এদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী ফিরদৌস হামিম, এদের সওয়াল। এই দীর্ঘ সওয়াল পর্বের পর জাস্টিস সৌগত ভট্টাচার্য সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন সেই রায়টাকে মেনে চলতে নির্দেশ দিলেন। কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য এজ রিল্যাক্সেশনের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করেননি। এক, দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র 2016 যারা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার্থীরাই পরীক্ষায় বসতে পারবে। বৃহত্তর সবার সঙ্গে মিশিয়ে দিয়ে আরও কিছু সিট বাড়িয়ে দিয়ে জলের মধ্যে ফেলে দেওয়া এই 25,752কে 2022 সালে যারা পরীক্ষা দিয়ে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছেন 22 লক্ষর মধ্যে 5-6 লক্ষ পরীক্ষা দিয়েছেন, সেই 5-6 লক্ষর জন্য এজ রিল্যাক্সেশন করে তাদের পরীক্ষা বসতে দেওয়ার বিষয়টা তাহলে কি হলো? বিষয়টা এবার কিন্তু ডিভিশন বেঞ্চে যাবে আমার নিজের ধারণা, যদিও আইনজীবীরা সেটা স্পেসিফিক্যালি বলেনি। কিন্তু আমি যা তথ্য অনুসন্ধান করেছি, আমি সেই সোর্স নিয়েও কথা বলবো না, কিন্তু এটার ব্যাপারে কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খুব দ্রুত মামলা হবে, এবং কলকাতা হাইকোর্ট খোলা আছে। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা আছে, সেখানেও এই মামলাটা উঠবে। 3-4টে জিনিস সেখানে ক্লিয়ার হবে সুপ্রিম কোর্টে, এবং ডিভিশন বেঞ্চেও সেই রায়টা চাওয়া হবে। প্রথমত 2016 যে প্যানেল, 2016 যে প্যানেলটা বাতিল হয়েছে, সেই প্যানেলে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরই তো এই পরীক্ষা রেস্ট্রিক্টেড করার কথা অন্তত সুপ্রিম কোর্টের রায় প্রতিভাত হয়েছিল। তাহলে কী এমন হলো যে সেটাকে বেশ কিছু সিট বাড়িয়ে দিয়ে আরও বৃহত্তর অ্যাঙ্গেলে পরীক্ষায় বসতে দেওয়ার
এই যে পরিকল্পনাটা, এর মধ্যেও লুকিয়ে রয়েছে ছক। একদিকে অযোগ্য, একদিকে তৃণমূল নেতারা যাদের কাছে লাখ লাখ টাকা চুরি করেছেন, তুলেছেন, ভাইপো অফিসে বসে যাদের টাকা তোলা হয়েছে, তাদের বাঁচানোর মূল এজেন্ডা। সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টে এদিনকে ধরা পড়ে গেল। তার কারণ রাজ্য সরকার দীর্ঘ সওয়াল করলো, রাজ্য সরকার, নবান্ন বলুন, শিক্ষা দপ্তর বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সওয়াল করলেন যাতে কোনোভাবেই অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার ব্যাপারটা যেন বাতিল না হয়, অযোগ্যদেরও যেন পরীক্ষায় বসতে দেওয়া হয়। তারপরে এই 10 নম্বর তাদের শিক্ষকতার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তাদের কোটা দিয়ে ঢুকিয়ে দেওয়া। কত বড় জাল, জোচ্চোর, প্রতারক, শয়তান ওই সরকার। নবান্নে যে যারা বসে আছেন 14 তলার মহিলা, একটু ভালো করে ভেবে দেখুন তো। মানে ওই 10 নম্বর আছে শিক্ষকতার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ওই সব কোটা দিয়ে এই জালিয়াতগুলোকে, যারা তৃণমূল নেতাদের টাকা দিয়েছে, ভাইপোর অফিসে যারা ওই কালীঘাটে কাকুকে টাকা দিয়েছে, তাদের চাকরি বাঁচানো। 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ খেয়ে তাদের প্রতি তো একটা দায়বদ্ধতা থাকে। আলটিমেটলি সেটার জন্য আইনি সওয়াল, হারবেন জেনেও সওয়াল, আবার স্টে অর্ডারের জন্য আবেদন, স্টে অর্ডার গ্রান্টেড হলো না, আবার 2-4 দিনের মধ্যেই দেখবেন আবার ডিভিশন বেঁচে গিয়ে তাদের হয়ে সওয়াল, সেখানেও হারবেন, তারপর সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল, সেখানেও হারবেন। নাক কান মুলে, মানে শিক্ষা হয় না, এরা সে নাক কান মুলে দিলেও এদের শিক্ষা হয় না। 20,000, 25,000 টাকা করে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, যাদের অনেকেই, তাদের ভর্তুকি দেওয়া, সেটাও কোর্টে এসে অর্ডার, তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আইনি মামলা। এই যে দীর্ঘ আইনি মামলা, কোটি কোটি টাকা একটা সরকার খরচা করছে, তবু শুধরবে না, তবু অনেস্ট হবে না। কিন্তু শেষ পর্যন্ত এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কী হবে, যেটা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান। আজকে আমাকে কেউ কেউ ফোন করেছেন যে দাদা তাহলে এজ রিল্যাক্সেশনটা হবে না, দেওয়া তো উচিত। 2016 যারা পরীক্ষা দিয়েছিলেন অথচ কৃতকার্য হতে পারেনি, যাদের বয়স 40 ক্রস করে গেছে, অথচ তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হবে না? সুপ্রিম কোর্টের রায় তো সেটাই বলে। কিন্তু যে কোনো কারণেই হোক, জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেইখানে ইন্টারফেয়ার করেননি সেই পার্টটাতে। 2016-র জন্য এই সিটগুলোকে রিজার্ভ, নির্দিষ্ট অ্যামাউন্ট 25,752টা সিট রিজার্ভ রাখার কথা, সেটাও জাস্টিস সৌগত ভট্টাচার্য ইন্টারফেয়ার করেননি। এটা কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাটা হবে, সেই সুপ্রিম কোর্টের মামলা হয়ে গেছে, আদালত কন্টেম্পট অ্যাপ্লিকেশন যেটা হয়েছে, কন্টেম্পট কেস যেটা ফাইল হয়ে গেছে, সেই ফাইলে কিন্তু সুপ্রিম কোর্ট 14 তারিখ খুললে সেখানে শুনানি হবে। আর জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে যে মামলাটা হয়েছে, সেই মামলার বিরুদ্ধে আমার কাছে যা খবর, ডিভিশন বেঞ্চেও মামলা হবে। রাজ্য সরকার যেমন চেষ্টা করবে ওই জালিয়াতার চোরগুলোকে যে কোনো মূল্যে জায়গা করে দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে যাওয়ার, প্রতিপক্ষও কিন্তু আলটিমেটলি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যাবেন, যাওয়ার কথা, যাওয়া উচিত। আমার কাছে যা খবর সেটা যাওয়া উচিত। সরাসরি সেটা স্পষ্টভাবে এখনই কেউ স্বীকার করছে না, কিন্তু অপেক্ষা করুন। যারা এজ রিল্যাক্সেশন নিয়ে ফোন করছেন, আমি বলছি একটু অপেক্ষা করুন। আর 25,752 জনের জন্য 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল, শুধু তাদের জন্য রেস্ট্রিক্টেড রাখার ইস্যুটাও শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে ওই কন্টেম্পট অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে রয়েছে। কেসটা জটিল, কিন্তু আমি বলছি সরকার কোটি কোটি টাকা চোরেদের বাঁচানোর জন্য এখনও খরচা করে যাচ্ছে। যাই হোক, আমি সরাসরি এই বিষয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর বক্তব্য জানতে চেয়েছিলাম টেলিফোনে, কি বলেছেন। নমস্কার, বলুন। বলছি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তাহলে তো একটা একটা মানে দাবি এস্টাবলিশড হলো, সেটা হচ্ছে যে যারা টেন্টেড তাদের পরীক্ষায় বসানোর যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করছিলেন, সেইটাকে তো বাতিল করাতে পারলেন, এবং তারপর সেটাতে স্টে চাইলো রাজ্য সরকার, কিন্তু সেটাতেও স্টে হলো না। একটু কি ঘটলো এবং কি দেখুন, রেজাল্ট হলো আজকে একটু দুটো বলবেন? জিনিস পরিষ্কার। এক, রাজ্য সরকারের চেষ্টা ছিল যেভাবেই হোক টেন্টেডদের পরীক্ষায় বসিয়ে তাদের চাকরিতে ফেরত পাওয়ানো, ওই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে। সেইটা আর হচ্ছে না। সেই যে সরকারের যে স্বাদ, সেই স্বাদ আর মিটবে না। এবং অদ্ভুত লাগলো যেটা আমার, কিরম ভাবে রাজ্য সরকার শিকারি আজকে করে নিল, যে তারা বলছে যে আমাদের এই যে আপনি বলেছেন জজ সাহেব টেন্টেডরা বুঝতে পারবে না, তার উপর আপনি স্টে দিন। তার মানে কিভাবে রাজ্য সরকার চাইছে যে টেন্টেডদের বাঁচাতে হবে। আর্গুমেন্টের সময় পুরোটা দেখে বোঝা যাচ্ছিল না যে এসএসসি হয়ে আর্গুমেন্ট হচ্ছে না টেন্টেড যারা তাদের হয়ে আর্গুমেন্ট হচ্ছে। মানে সত্যি অবাক, কি করে, যেখানে সুপ্রিম কোর্ট যাদের বলেছে টাকা ফেরত দিতে হবে, বলেছে সুপ্রিম কোর্ট পরিষ্কার টেন্টেডরা বুঝতে পারবে না, তারপরেও ইচ্ছাকৃতভাবে টেন্টেডদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য বসানোর চেষ্টা করা হচ্ছিল। এবং সেটাকে প্র্যাকটিক্যালি আজকে হাইকোর্ট প্র্যাকটিক্যালি না, যে রায় হাইকোর্ট সেটাকে খারিজ করেছে রায় দিয়ে। খারিজ করে দিয়েছে। এবার তো রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এখন যেতেই পারে। গাড়ি পয়সা আরো ঢালবে। আরো আরো পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য সরকার কতটা চায়, কিভাবে চায় টেন্টেডরা যাতে বসুক। আচ্ছা, একটা কথা বলুন তো, এই মানে আমার এই প্রশ্নটা দেখা দিচ্ছে বলে বলছি, অযোগ্যদের তালিকা তো আলাদা করে রাজ্য সরকার বার করেনি,
তাহলে কারা অযোগ্য সেইখানে ম্যানিপুলেশন করার চেষ্টা হবে না এবার? দেখুন, আপনাকে একটা কথা বলছি, 9-10 এর ওয়ে মার্কশিট কিন্তু পাবলিশ হয়েছিল, তো ওয়ে মার্কশিট গুলো আমরা রেখে দিয়েছি, লিস্টও রেখে দিয়েছি। কারা কি বলে র্যাঙ্ক জাম্পিং করেছে, কারা আউট অফ প্যানেল, আমাদের কাছেও তো কিছু লিস্ট আছে। যদি ভেতরে ঢোকা এরম ভাবে ভেতর থেকে কাউকেই ছেড়ে দেওয়া হবে না, নাম বার করে দেখিয়ে দেবো যে এই হলো টেন্টেড। আরো কিছুদিন ওয়েট করুন, সুপ্রিম কোর্টেও কন্টেম্পট হয়েছে, লিস্টও বার করিয়ে দেবো। সুপ্রিম কোর্টে কন্টেম্পটের ভিত্তিতে আপনি বলছেন যে লিস্ট বেরোবে এবং আলটিমেটলি আরো বৃহত্তর হ্যাঁ, কিছু রেজাল্ট বেরোবে সেটা। হুম, অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।